পর্যায়ের সারণী যে ধর্মের উপর প্রতিষ্ঠিত। 1 2 যে ধর্মগুলো পর্যায়ের সারণীতে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়ে আবর্তিত হয়। তাকেই পর্যায়বৃত্ত ধর্ম বলে। এখন এখানে আমরা যে শব্দগুলো ইউজ করছি সেই শব্দগুলো আগে বুঝতে হবে। যে ধর্মগুলো পর্যায়ের সারণীতে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে, তাহলে পারমাণবিক সংখ্যা 1 2 3 করে বাড়বে এই বৃদ্ধির সাথে সাথে। পর্যায়ক্রমে মানে একটা পর্যায় পর্যন্ত, ধরো দ্বিতীয় পর্যায়ে যে কয়টা মৌল আছে, তৃতীয় পর্যায়ে যে কয়টা মৌল আছে, একটা পর্যায়ে শেষ হবে আবার আবর্তিত হবে। পরিবর্তন হবে কোথায়? একটা পর্যায়ের মধ্যে পরিবর্তিত হবে, পর্যায় শেষ আবর্তিত হবে। সেই ধর্মগুলোকে বলা হয় পর্যায়বৃত্ত ধর্ম। আমি হালকা একটু ব্যাখ্যা দিই। ধরো দ্বিতীয় পর্যায়ে লিথিয়াম দিয়ে স্টার্ট। লিথিয়াম এটা ক্ষার ধাতু, লিথিয়াম পরে ব্রিলিয়াম, এটা মৃৎ ক্ষার। তার মানে ধর্ম পরিবর্তন হলো, ক্ষার থেকে মৃৎ ক্ষারে চলে গেল। এরপরে আছে বোরন। বোরন উপধাতু, এটা এই দুটো ধাতু, ক্ষার ধাতু মৃৎ ক্ষার ধাতু, এটা উপধাতু। তার মানে কি ধর্ম পরিবর্তন হচ্ছে। যেগুলো ধাতু অধাতু এই দুইয়ের মাঝামাঝি ধর্ম প্রদর্শন করে, উপধাতু এর মাঝামাঝি ধর্ম প্রদর্শন করে। ধাতু বিদ্যুৎ পরিবাহী, অধাতু বিদ্যুৎ অপরিবাহী, উপধাতুগুলো তার মাঝামাঝি, বিদ্যুৎ পরিবহন করে না আবার অপরিবাহী না, মাঝে মাঝে বেশি তাপ দিলে পরিবহন করবে, এগুলো হচ্ছে উপধাতু। তাহলে ধর্ম পরিবর্তন হচ্ছে কিন্তু ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, উপধাতু, কার্বন অধাতু, লিথিয়াম, বিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এই যে একটা পর্যায়, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেয়েছে 3 4 5 6 7 8 9 10। একটা পর্যায়ে বাম থেকে ডানে গেছে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সাথে সাথে পর্যায়ক্রমে এই পর্যায়ের মধ্যে কি পরিবর্তিত হয়েছে? ধর্ম পরিবর্তিত হয়েছে। ধর্মগুলো এই ধর্মগুলো পরিবর্তিত হয়েছে। এই যে ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, উপধাতু, অধাতু, স্যালকোজেন, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস, এই হলো একটা পর্যায় শেষ। পরের পর্যায়ে এসে ধর্ম আবার আবর্তিত হয়েছে, আবার সোডিয়াম, আবার ক্ষার ধাতু। এখন পরিবর্তিত হয়েছিল, এখন কি হচ্ছে? আবর্তিত হয়েছে, আবর্তিত, আবার ক্ষার ধাতু, আবার মৃৎক্ষার ধাতু, তারপরে উপধাতু, আবার অধাতু, আবার চলতেছে। তার মানে কি দাঁড়ালো? ধর্ম পরিবর্তিত হতে 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 শেষ পর্যন্ত গেল, আবার আবর্তিত হলো, আবার আগের ধর্ম আবার পরিবর্তিত হওয়া শুরু করছে,
আবার শেষ পর্যন্ত যাবে আবার আগের ধর্ম। তাহলে পরিবর্তিত হয়ে আবর্তিত, পরিবর্তিত কতক্ষণ হবে? একটা পর্যায়ের মধ্যে, পর্যায় শেষ আবার আবর্তিত। এরকম যে ধর্মগুলা এটা মেনে চলে তাদেরকেই পর্যায়বৃত্ত ধর্ম বলে। যদি সূর্য পূর্ব দিকে ওঠে, কম তাপ, আস্তে আস্তে বাড়তেছে তাপ, ঠিক সূর্য যখন দুপুর 12টা, তো ঠিক মাথার উপরে তখন তাপ সবচেয়ে বেশি। তার মানে কি? সূর্য পূর্ব দিকে উঠলো, আস্তে আস্তে তাপ বাড়া শুরু করলো, তাহলে তার ধর্ম পরিবর্তন হচ্ছে, তাপ বাড়তেছে। মাথার উপরে যখন চলে আসলো তখন সবচেয়ে বেশি তাপ দিচ্ছে। তারপরে দুপুরে পর আবার বিকাল হওয়া শুরু করলো, সূর্য আবার তাপ কমানো শুরু করলো, করতে করতে সন্ধ্যা হয়ে গেল, সূর্য ভ্যানিশ হয়ে গেল। এটা একটা পর্যায়। পরদিন সকালে আবার নতুন পর্যায় শুরু হলো, তখন আবার আগের ধর্মগুলো আবার আবর্তিত হয়ে গেল, আবার আগের ধর্ম ফিরে আসা শুরু করলো। আবার সূর্য অল্প অল্প করে তাপ দিচ্ছে, আস্তে আস্তে তাপ বাড়তেছে, মাথার উপরে আসলো, সর্বোচ্চ তাপ দেওয়া শুরু করলো, তারপর আবার তাপ কমানো শুরু করলো, করতে করতে সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবে গেল। এই যে আবর্তিত হচ্ছে, রিসাইক্লিং, ধর্ম পরিবর্তন হচ্ছে একটা পর্যায়ে পুরোটাতেই, কিন্তু এক সাইকেল শেষ হওয়ার পর আবার আগের অবস্থায়, আবার আগের ধর্ম শুরু হচ্ছে, আবার ধর্ম পরিবর্তিত হতে হতে শেষ মেনা চলে যাচ্ছে, আবার শুরু হচ্ছে আবার আগের ধর্ম। এরকম ধর্মগুলোকে বলা হয় পর্যায়বৃত্ত ধর্ম। এখানে একটা সাইকেল বা একটা পর্যায় হচ্ছে একটা পর্যায় সারি, বাম থেকে ডানে যে আছে এটা একটা পর্যায় বলা হয়েছে। এই পর্যায়ের মধ্যে ধর্ম পরিবর্তন হবে, নতুন পর্যায়ে আবার আগের ধর্ম ফিরে আসবে, আবার ধর্ম পরিবর্তন হবে, আবার নতুন পর্যায়ে আবার আগের ধর্মই ফিরে আসবে। এরকম পর্যায়বৃত্ত ধর্ম আমাদের বইয়ে অনেকগুলো আছে, তার মধ্যে কয়েকটি ধর্ম আমরা গুরুত্ব সহকারে এখানে পড়াবো। এখানে আমরা প্রায় 7, 8, 9টা মতো দিয়েছি পর্যায়বৃত্ত ধর্ম। আমরা এখান থেকে আলোচনা করব, শুরু হবে পারমাণবিক আকার। এখন আমরা পারমাণবিক আকার নিয়ে আলোচনা করব। পরমাণু আকার একটি পর্যায়বৃত্ত ধর্ম, পরমাণু আকার একটি পর্যায়বৃত্ত ধর্ম। এখন পরমাণু আকার জিনিসটা কি এটা আগে বোঝার চেষ্টা করি। ধরো এটা হাইড্রোজেন একটা পরমাণু, এটা হচ্ছে নিউক্লিয়াস। পরমাণুর ব্যাসার্ধ, অ্যাটমিক রেডিয়াস, পারমাণবিক ব্যাসার্ধ। হাইড্রোজেনের তো নিউটন নেই, পারমাণবিক ব্যাসার্ধ, এটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। ধরো এটা হাইড্রোজেন, এই পারমাণবিক ব্যাসার্ধ এটা। ধরো আমি আরেকটা পরমাণু ছবি আঁকতেছি, ধরো এটা। এখন এর ব্যাসার্ধ কত আমরা এখান থেকে পরিমাপ করলাম। এখন যেহেতু এর কক্ষপথ 3টা, এর আকারটা বড়, এর ব্যাসার্ধ বড়, এর ব্যাসার্ধ ছোট। এর ব্যাসার্ধকে প্রকাশ করলাম R1 দিয়ে, এটা ব্যাসার্ধ R2 দিয়ে, নিশ্চয় R2 বড়, R1 ছোট। যার ব্যাসার্ধ বড় সে আকারে বড়। তা পরমাণু আকার বলতে ব্যাসার্ধ দিয়ে পরিমাপ করা হয়। যদি পরমাণু আকার কে ছোট কে বড়, যার ব্যাসার্ধ বড় সে বড়, যার ব্যাসার্ধ ছোট সে ছোট। এইভাবে পরমাণু আকার হিসেব করা হয়। এটা হচ্ছে পরমাণুর ক্ষেত্রে আমরা বললাম। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ দ্বারা নির্ধারিত হয় পরমাণুটা আকারে ছোট না পরমাণুটা আকারে বড়, এটা বুঝাইতে চাচ্ছি আমি। যদি কোনো মৌলের শেষ কক্ষপথে কোনো ইলেকট্রন না থাকে, তাই সেই কক্ষপথটা গ্রহণ করা হয় না। আর কক্ষপথ বলতে কোনো কিছু না, ইলেকট্রন থাকলেই সেই দূরত্ব কাউন্ট করা হবে। অর্থাৎ নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথ, যে কক্ষপথে ইলেকট্রন আছে,
সেটা লম্বা করে রেখা টানলে যেটা পাওয়া যাবে সেটা পারমাণবিক ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ দ্বারা পরিমাপ করা হয় পরমাণুর আকার। যার ব্যাসার্ধ বড় তার আকার বড়, যার ব্যাসার্ধ ছোট তার আকার ছোট। এখন পরমাণুর আকার পর্যায়বৃত্ত ধর্ম কেন সেটা আমরা এখন ব্যাখ্যা করব। একটা পর্যায়ের বাম দিক থেকে যত ডান দিকে মৌলগুলো দেখা হবে বা দেখতে পারবা যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেয়েছে এক এক করে। আমি একটা উদাহরণ দিয়ে একটা পর্যায় দিয়ে দিই, দুটো পর্যায় দিই। ধরো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এটা হচ্ছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10। নিয়নের উপর আবার স্টার্ট হচ্ছে সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15, ফসফরাস পরে সালফার 16, ক্লোরিন 17, আর্গন 18। এটা হচ্ছে 2 নম্বর পর্যায়, এটা 3 নম্বর পর্যায়। এখন আমরা যদি পর্যায়ের দিকে তাকাই বা অবজার্ভ করি, একটা পর্যায়ের বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যাবে আর ডান দিকে দেখবা ততই দেখবা পারমাণবিক সংখ্যা এক এক করে বৃদ্ধি পেয়েছে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পারমাণবিক সংখ্যা এক এক করে বৃদ্ধি পায়। কিন্তু একটা মৌলের পারমাণবিক সংখ্যা মানে তো প্রোটন সংখ্যা, তাহলে প্রোটন সংখ্যা এক এক করে বৃদ্ধি পায়। কিন্তু একটা মৌলে যতটি প্রোটন থাকে ঠিক ততটি ইলেকট্রনও থাকে। তাহলে ইলেকট্রন সংখ্যা এক এক করে বৃদ্ধি পায়। এখানে প্রোটন আছে 3টা, ইলেকট্রন 3টা, প্রোটন 4টা, ইলেকট্রন 4টা, প্রোটন 5টা, ইলেকট্রন 5টা, প্রোটন 6টা। কিন্তু কোনো কক্ষপথ বৃদ্ধি পায় না। কক্ষপথ বৃদ্ধি পায় না বলতে এর যে কয়টা কক্ষপথ আছে এরও সেই কয়টায় আছে, এরও সেই কয়টায়। এই 2 নম্বর পর্যায়ে যতগুলো মৌল থাকবে কক্ষপথ থাকবে 2টা। 3 নম্বর পর্যায়ে যতটি মৌল থাকবে সবারই কক্ষপথ 3টা। কারণ কক্ষপথ দিয়ে তো পর্যায় নির্ধারিত, যে কয়টা কক্ষপথ তত নম্বর পর্যায়ে এসে আছে। যে 2টো কক্ষপথ যে কয়টা মৌলের সবাই 2 নম্বর পর্যায়ে আছে। তার মানে কি ইলেকট্রন প্রোটন বৃদ্ধি পাচ্ছে 3, 3, 4, 4, 5, 5, 6, 6, কিন্তু কক্ষপথ বৃদ্ধি পায় না। সবার কক্ষপথ 2 নম্বর পর্যায়ে সবার মৌলের, অর্থাৎ এখানে যে কয়টা মৌল আছে 2 নম্বর পর্যায়ে প্রত্যেকটা মৌলের কক্ষপথ 2টি। শুধু বৃদ্ধি পাচ্ছে কি ইলেকট্রন আর প্রোটন। ইলেকট্রন তো ঋণাত্মক আধান আর প্রোটন ধনাত্মক আধান। ইলেকট্রন আর প্রোটন যত বৃদ্ধি পাবে এদের মধ্যে তো আকর্ষণ বেড়ে যাবে, কারণ বিপরীত ধর্মী আধান। ইলেকট্রন ঋণাত্মক আধান, প্রোটন ধনাত্মক আধান, তাই বিপরীত ধর্মী আধান যত বাড়বে এদের মধ্যে আকর্ষণ তত বেড়ে যাবে। আর আকর্ষণ বেড়ে গেলে ইলেকট্রন গুলা নিউক্লিয়াসের দিকে ঝুঁকে পড়বে, নিউক্লিয়াসের দিকে সহজে আকৃষ্ট হবে, ফলে পরমাণু আকার ক্রমান্বয়ে ছোট হয়ে যাবে। তার মানে লিথিয়ামের আকার যতটুকু তার চেয়ে বেরিলিয়ামের ছোট, বেরিলিয়ামের চেয়ে বোরনের আকার আরো ছোট, বোরনের চেয়ে কার্বনের আকার আরো ছোট। কারণ ইলেকট্রন প্রোটন বাড়তেছে, বিপরীত ধর্মী আধান বাড়তেছে, এদের মধ্যে আকর্ষণ বাড়তেছে, কক্ষপথ তার বাড়তেছে না। 2টা কক্ষপথে কক্ষপথগুলো সংকুচিত হচ্ছে, বড় ছোট 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 আস্তে আস্তে বড়। ধরো লিথিয়াম 2টা কক্ষপথ, এ হচ্ছে প্রথম কক্ষপথ, এই দ্বিতীয় কক্ষপথ।
বিনিময়ের দুটো কক্ষপথ, এই প্রথম কক্ষপথ, এই দ্বিতীয় কক্ষপথ। বোরনেরও দুটো কক্ষপথ, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ। কার্বনেরও দুটো কক্ষপথ, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ। নাইট্রোজেনেরও দুটো কক্ষপথ, অক্সিজেনেরও দুটো কক্ষপথ, ফ্লোরিনেরও দুটো কক্ষপথ, নিয়নেরও দুটো কক্ষপথ। এই যে আকার আস্তে 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 ছোট হয়ে যাচ্ছে। এর ইলেকট্রন, প্রোটন, তিনটি ইলেকট্রন, তিনটা প্রোটন এখানে আছে। ধনাত্মক ঋণাত্মক আধান যদি আকর্ষণ করে, একে অপরকে আকর্ষণ করবে। ধনাত্মক ঋণাত্মক বিপরীত আধান তো আকর্ষণ করে, তাই ঋণাত্মক আর ধনাত্মক আধান তো একই ভাবে বাড়তেছে। তিনটা ইলেকট্রন, তিনটা প্রোটন যেভাবে আকর্ষণ করবে, নিশ্চয়ই চারটা প্রোটন, চারটা ইলেকট্রন তার চেয়ে বেশি আকর্ষণ করবে, আর পাঁচটা প্রোটন, পাঁচটা ইলেকট্রন তার চেয়ে আরো বেশি আকর্ষণ করবে। কিন্তু প্রোটন গুলো থেকে নিউক্লিয়াস, সেটা আবার বের হয়ে আসতে পারে না। তো আকর্ষণটাকে ব্যালেন্স করার জন্য ইলেকট্রন গুলো এভাবে ঝুঁকে পড়বে নিউক্লিয়াসের দিকে, ইলেকট্রন গুলো ঝুঁকে পড়বে, ফলে কক্ষপথ গুলা আস্তে 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 ছোট হয়ে যাবে। দুটো কক্ষপথ ঠিক থাকবে, কিন্তু কক্ষপথ গুলো ক্রমান্বয়ে ছোট হয়ে যাবে। এই কারণে পরমাণু আকার ক্রমান্বয়ে ছোট হবে। তাহলে একটা পর্যায়ের বাম দিক থেকে যতই ডান দিকে যাওয়া যায়, পরমাণু আকার ততই ক্রমান্বয়ে ছোট হয়, এটা মনে রাখবে। একটা পর্যায়ে শেষ হওয়ার পর পরের পর্যায়ে আবার আকার বড়, আস্তে 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 ছোট হবে। পরের পর্যায়ে আবার আকার বড়, আস্তে 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 ছোট হবে। তার মানে কি, এটা একটা পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্মে এটাই তো বলা ছিল যে ধর্ম আস্তে আস্তে পরিবর্তিত হবে, পর্যায় শেষ আবর্তিত হবে, আবার বড় থেকে ছোট, সবচেয়ে ছোট আবার বড় থেকে ছোট। তাই এটা একটা পর্যায়বৃত্ত ধর্ম। এখন গ্রুপের ক্ষেত্রে কি হবে, আমরা একটা গ্রুপ নিয়ে চিন্তা করি। গ্রুপের ক্ষেত্রে কি হবে, ধরো এই প্রথম গ্রুপ, এটা হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, এরপর আছে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, একটা গ্রুপ, এখানে হাইড্রোজেন আছে। গ্রুপের ক্ষেত্রে কি ঘটবে, এটা এক নম্বর গ্রুপ। কি ঘটবে গ্রুপের ক্ষেত্রে, একটা গ্রুপের উপর থেকে যতই নিচের দিকে যাওয়া যাচ্ছে, ততই পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কত করে বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু নির্দিষ্ট না। 1, 3, 11, 19, 37, 55, 87 পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা, তাহলে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একটা গ্রুপে যদি চিন্তা করো, প্রোটন যতটি ঠিক ততটি ইলেকট্রন, তাহলে ইলেকট্রন বৃদ্ধি পাচ্ছে। হাইড্রোজেনের একটি প্রোটন, একটি ইলেকট্রন, লিথিয়ামের 3টি প্রোটন, 3টি ইলেকট্রন, সোডিয়ামের 11টি প্রোটন, 11টি ইলেকট্রন, পটাশিয়ামের 19টি প্রোটন, 19টি ইলেকট্রন। তার মানে ইলেকট্রন প্রোটন বাড়তেছে, তাহলে নিশ্চয়ই আকর্ষণও বাড়তেছে। কিন্তু এখানে যে সমস্যাটা হয়, যে একটা মৌলের পরের মৌলে একটা কক্ষপথ, মৌলের 2টা কক্ষপথ, তৃতীয় মৌলের সোডিয়ামের 3টা কক্ষপথ, পটাশিয়ামের 4টা কক্ষপথ, রুবিডিয়ামের 5টা কক্ষপথ, সিজিয়ামের 6টা কক্ষপথ, ফ্রান্সিয়ামের 7টা কক্ষপথ। তো কক্ষপথ যদি একটু একটু করে বেড়ে যায়, এই হাইড্রোজেন, এই হচ্ছে লিথিয়াম, এই হচ্ছে সোডিয়াম, এই যে, তাহলে উপর থেকে যত নিচে দিয়ে যাওয়া যাচ্ছে, যেহেতু একটি করে কক্ষপথ বৃদ্ধি পাচ্ছে, নিউক্লিয়াস থেকে বহিস্থ কক্ষপথের দূরত্ব বেড়ে যাচ্ছে। আর দূরত্ব বেড়ে গেলে যতই ইলেকট্রন প্রোটন বাড়ুক না কেন, এদের আকর্ষণ কমে যায়, আকর্ষণ বাড়ে না। এদের মধ্যে আকর্ষণ কমে যায়, কারণ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আকর্ষণ। এটা পাবা কোথায়, কুলম্বের সূত্রে তোমরা পড়ে এসেছো।
এই যে কুলম্বের সূত্র মনে যদি থাকে কে Q1 Q2 বাই ডি স্কয়ার। এখানে পড়ে এসেছো আধান যত বেশি বল তত বেশি, আর দূরত্ব যত বেশি বল তত কম। দূরত্বের বর্গ অনুযায়ী বল কমবে। দূরত্ব যদি 2 মিটার হয় বল হয়ে যাবে 4/1 কারণ 2 এর উপর বর্গ দিলে 4। দূরত্ব যদি 3 মিটার করো বল হয়ে যাবে 9/1, 3 এর উপর স্কয়ার দিলে 9। তার মানে একটি করে কক্ষপথ বাড়তেছে, তাহলে নিউক্লিয়াস থেকে বহিস্থ কক্ষপথের দূরত্ব বেড়ে যাচ্ছে, আর দূরত্ব বেড়ে গেলে আকর্ষণ কমে যায় বর্গ আকারে। বর্গ আকারে আকর্ষণ কমে যায়, আর আকর্ষণ কমে গেলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন প্রোটনের মধ্যে যে আকর্ষণ কমে যায় পরমাণু আকার ক্রমান্বয়ে বড় হবে। একটা গ্রুপের উপর থেকে যতই নিচের দিকে যাওয়া যায় ততই পরমাণু আকার বৃদ্ধি পায়, আর পর্যায়ে পরমাণু আকার ক্রমান্বয়ে ছোট হয়।